ম্যাডাম, এত বড় বাড়িতে আপনি একা একা থাকেন?" ম্যাডাম বলল, তাহলে কি করব? আমার তো স্বামী মারা গেছে অনেক আগেই।" যখন শুনলাম তার স্বামী নেই, তখন আমার মনের ভিতরটা অবাক হয়ে উঠল। এত বড় বাড়িতে একা থাকেন শুনে অবাক লাগলো। একজন একা মহিলার বাড়িতে আসলাম। আর আমার একটা মেয়ে ছিল, সে বিদেশে লেখাপড়া করে, আমি এখানে একাই থাকি। আমি ম্যাডামকে বললাম, "আপনি যে এত বিশাল বাড়িতে একা থাকেন, আপনার কি একটুও ভয় করে না?" ম্যাডাম বলল, "থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, বাদ দাও এসব কথা। তোমাকে কিসের জন্য নিয়ে আসা হয়েছে তুমি তো ভালো করেই জানো।" "জি ম্যাডাম, জানি। তবে আমার অগ্রিম টাকাটা দিন।" ম্যাডাম তখন 1,00,000 টাকার একটা বান্ডিল আমাকে দিলেন। আমি টাকাটা নিলাম। তারপর তো ম্যাডাম আমাকে আজ নিয়ে 53তম ইন্টারভিউটা দিয়ে ফিরছে সে। ফলাফল সেই একই, 0। পকেটে হাত দিয়ে দেখলো মাত্র 10টা টাকা পড়ে আছে। এই টাকা দিয়ে বাসে চড়াও সম্ভব না। তাই সেই সৎ সকালে বাসা থেকে বের হয়ে এখন ভর দুপুরে পায়ে হেঁটেই ফিরতে হচ্ছে। শহরের পিচঢালা পথগুলো রোদে পুড়ে যেন গনগনে উনুন হয়ে আছে। পায়ের স্যান্ডেলটাও ছিঁড়ে যাওয়ার পথে। রাতুল সাধারণ এক পরিবারের ছেলে। বাবা মারা গেছেন আজ 5 বছর হলো। মা আর ছোট বোন রেশমাকে নিয়ে তাদের সংসার। মা দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন। মাসে মাসে তার ওষুধের পেছনেই চলে যায় মোটা অঙ্কের টাকা। রেশমা এবার কলেজে উঠেছে। তার পড়ার খরচ, সংসারের খরচ সবকিছু রাতুলের কাঁধেই। কিন্তু কাঁধটা যে দিন দিন নুয়ে পড়ছে, সে কথা কাকে বলবে? ভার্সিটির অন্যতম মেধাবী ছাত্র ছিল সে। বন্ধুরা সবাই বলতো, "রাতুল, তোর চাকরি আটকায় কে?" অথচ আজ সেই বন্ধুরাও ভালো ভালো চাকরিতে ঢুকে গেছে। কেউ কেউ তো নিজেদের গাড়িও কিনে ফেলেছে। আর রাতুল, সে এখনো 2টো টাকার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছে। তার চেয়ে কম মেধাবী ছেলেরাও যখন অন্যায়ভাবে বা বিশেষ কোনো সুবিধার জোরে চাকরি পেয়ে যায়, কিন্তু সেই আগুন দেখানোর মতো কেউ নেই। আজকের ইন্টারভিউটাও ছিল তেমনই এক অভিজ্ঞতা। এক বিশাল মাল্টিন্যাশনাল কোম্পানি। রাতুল খুব ভালো প্রস্তুতি নিয়ে গিয়েছিল। লিখিত পরীক্ষায় সম্ভবত সেই সর্বোচ্চ নম্বর পেয়েছিল, কিন্তু ভাইভা বোর্ডে গিয়েই সব আশা ধূলিসাৎ হয়ে গেল। একজন কর্মকর্তা তাকে পাশ কাটিয়ে আরেকজনকে ডেকে বললেন, "রহমান সাহেবের সুপারিশে এসেছেন? আচ্ছা, আপনার চাকরিটা কনফার্ম, কাল জয়েন করুন।" রাতুল হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল। তার ডাক আর আসেনি। বেরিয়ে আসার সময় রিসেপশনে বসে মেয়েটি ফিসফিস করে বলেছিল, "ভাই, এখানে শুধু মেধা দিয়ে হয় না, অন্য কোনো ব্যবস্থা করতে পারলে আপনারও হয়।" হতাশায় তার দম বন্ধ হয়ে আসছিল। বাড়ির পথটা যেন আর ফুরাতেই চায় না। শরীর ক্লান্ত, গলা শুকিয়ে কাঠ। রাস্তার পাশে একটা বড় কৃষ্ণচূড়া গাছ দেখে তার নিচে বসে পড়ল সে। চোখ বন্ধ করতেই মায়ের চিন্তাকুল মুখটা ভেসে উঠল। আজ আবার তার ওষুধ কেনার তারিখ, কিন্তু পকেটে যে টাকা নেই। ছোট বোনটাকেও ভালো একটা জামা কিনে দেয়নি কতদিন। নিজের উপর প্রচণ্ড রাগ আর ঘৃণা হতে লাগলো তার। সে কি এতটাই অযোগ্য? ভাবনার মাঝেই হঠাৎ মনে হলো তার সামনে কেউ এসে দাঁড়িয়েছে। চোখ খুলে দেখল একজোড়া সুন্দর পা তার সামনে। কিছুটা অবাক হয়ে সে মাথা তুলে তাকালো। একজন ভদ্র মহিলা, বয়স 40-এর কাছাকাছি হবে, কিন্তু দেখে বোঝার উপায় নেই। পরনে দামি শাড়ি, চোখে সানগ্লাস, চেহারায় একটা আভিজাত্যের ছাপ স্পষ্ট। রাতুলের দিকে তিনি এক বোতল ঠান্ডা পানি বাড়িয়ে ধরে আছেন। রাতুল কিছু বলার আগেই তিনি নরম গলায় বললেন, "অনেক ক্লান্ত মনে হচ্ছে তোমাকে, নাও পানিটা খাও।" রাতুল দ্বিধায় পড়ে গেল। এই অচেনা মহিলা তাকে কেন সাহায্য করতে চাইছে? সেই তোস্তাতো করে বলল, "না মানে ঠিক আছে।" মহিলাটি মৃদু হেসে বললেন, "ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমাকে অনেকক্ষণ ধরে খেয়াল করছিলাম। তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে তুমি কোনো গভীর চিন্তায় আছো। নাও পানিটা ধরো।" রাতুল আর না করতে পারল না। তার আসলে খুব পানির পিপাসা পেয়েছিল। বোতলের ঢাকনা খুলে সে ঢকঢক করে প্রায় অর্ধেকটা পানি এক নিঃশ্বাসে শেষ করে ফেলল। তারপর কৃতজ্ঞতার চোখে মহিলার দিকে তাকিয়ে বলল, "অনেক ধন্যবাদ আপনাকে, আপনি না থাকলে হয়তো..." মহিলাটি তার কথা থামিয়ে দিয়ে বললেন, "আমার নাম আনিসা। তুমি?" "আমি রাতুল।"
আনিসা ম্যাডাম তার পাশের বেঞ্চে বসতে বসতে জিজ্ঞেস করলেন, কোথা থেকে এলে এত ক্লান্ত হয়ে? রাতুল একটা দীর্ঘ শ্বাস ফেলে তার সব হতাশার কথা, চাকরির জন্য তার সংগ্রামের কথা খুলে বলল। তার মায়ের অসুস্থতা, সংসারের অভাব কিছুই বাদ দিল না। সব শুনে আনিসা ম্যাডাম কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর শান্ত গলায় যা বললেন তা শোনার জন্য রাতুল মোটেও প্রস্তুত ছিল না। আমি তোমাকে একটা চাকরি দিতে পারি রাতুল। রাতুল চমকে উঠে তার দিকে তাকালো। আপনি? কি চাকরি? বেতন মাসে 1,00,000 টাকা। 1,00,000? রাতুল নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। তার মাথা ঝিমঝিম করে উঠল। এটা কি সত্যি নাকি সে গরমে স্বপ্ন দেখছে? 1,00,000 টাকা! কথাটা রাতুলের মুখ থেকে অস্ফুটভাবে বেরিয়ে এলো। তার মনে হলো সে হয়তো ভুল শুনছে। একজন সম্পূর্ণ অচেনা মহিলা তাকে কোনো কারণ ছাড়াই এত বড় অঙ্কের চাকরির প্রস্তাব কেন দেবেন? তার মনে সন্দেহের কাঁটা খচখচ করতে লাগলো। সে বিশ্বাসের সুরে বলল, ম্যাডাম, আপনি হয়তো আমার সাথে মজা করছেন। আমাকে কেন আপনি এত টাকার চাকরি দেবেন? আর কি কাজই বা করতে হবে? আনিসা ম্যাডামের মুখে সেই শান্ত হাসিটা লেগেই ছিল। তিনি বললেন, মজা করার জন্য আমার সময়ের অভাব নেই রাতুল। তবে আমি তোমার সাথে মজা করছি না। আমি সত্যিই তোমাকে একটা চাকরি দিতে চাই। তবে আমার একটা শর্ত আছে। শর্ত? রাতুলের বুকের ভেতরটা ধক করে উঠল। কোনো কিছুই বিনামূল্যে পাওয়া যায় না, এটা সে ভালো করেই জানে। নিশ্চয়ই এর পেছনে কোনো গভীর রহস্য বা বিপদ লুকিয়ে আছে। সে নিজেকে সামলে নিয়ে বলল, কি শর্ত ম্যাডাম? শর্তটা আমি তোমাকে এখনই বলবো না। আনিসা ম্যাডাম উঠে দাঁড়ালেন। আগে তুমি আমার সাথে আমার বাড়ি চলো। তোমার সাথে আমার আরও কিছু কথা আছে। যদি তোমার সবকিছু শোনার পর মনে হয় তুমি পারবে, তাহলেই চাকরিটা তুমি নেবে। রাতুল দ্বিধায় পড়ে গেল। একদিকে মায়ের অসুস্থ মুখ, সংসারের অভাব, আর অন্যদিকে এক অচেনা মহিলার রহস্যময় প্রস্তাব। তার মন বলছিল এখানে কোনো একটা ঝামেলা আছে। এত সহজে এত টাকার চাকরি পাওয়াটা স্বাভাবিক নয়। কিন্তু তার বিবেক বলছিল তার কাছে আর কোনো পথ খোলা নেই। মায়ের ওষুধের জন্য, বোনের পড়ার খরচের জন্য তার এই মুহূর্তে একটা চাকরি খুব দরকার। সে কিছুক্ষণ চুপ করে থেকে অবশেষে রাজি হলো। ঠিক আছে ম্যাডাম, আমি আপনার সাথে যেতে রাজি। কিন্তু কিন্তু কি? যদি আপনার শর্ত আমার পছন্দ না হয়, আমি কিন্তু কাজটা করতে পারবো না। আনিসা ম্যাডাম মৃদু হেসে বললেন, অবশ্যই, তোমার ওপর কোনো জোর করা হবে না। চলো, আমার গাড়ি ওদিকেই পার্ক করা আছে। রাতুল মন্ত্রমুগ্ধের মতো তাকে অনুসরণ করল। রাস্তার বাঁকে একটা ঝকঝকে কালো গাড়ি দাঁড়িয়েছিল। ড্রাইভার দরজা খুলে দিতেই আনিসা ম্যাডাম ভেতরে বসলেন এবং রাতুলকেও ইশারায় বসতে বললেন। গাড়ির শীতল পরিবেশে বসে রাতুলের মনে হাজারটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগল। কি এই মহিলা? তার এত টাকা কেন? আর সে রাতুলকে দিয়েই বা কি করাতে চায়? প্রায় আধ ঘন্টা পর গাড়িটা শহরের এক অভিজাত এলাকায় এসে থামল। একটা বিশাল বড় বাড়ির সামনে এসে গাড়িটা দাঁড়ালো। বাড়ি না বলে এটাকে রাজপ্রাসাদই বলা ভালো। উঁচু দেয়াল দিয়ে ঘেরা, লোহার কারুকাজ করা বিশাল গেট। সিকিউরিটি গার্ড গেট খুলে দিতেই গাড়িটা ভেতরে প্রবেশ করল। চারদিকে সুন্দর করে সাজানো বাগান, মাঝখানে একটা ফোয়ারা। রাতুল অবাক হয়ে চারিদিকে তাকাচ্ছিল। এমন বাড়ি সে শুধু সিনেমাতেই দেখেছে। গাড়ি থেকে নেমে আনিসা ম্যাডাম তাকে ভেতরে নিয়ে গেলেন। বাড়ির ভেতরটা আরও বেশি সুন্দর আর অবাক করার মতো। দামি আসবাবপত্র, দেয়ালে বড় বড় পেইন্টিং, ঝাড়বাতি, সব মিলে এক এলাহি কাণ্ড। কিন্তু এত বড় বাড়িতে কোনো মানুষের সাড়া শব্দ নেই। কেমন একটা অদ্ভুত নীরবতা চারদিকে। আনিসা ম্যাডাম তাকে একটা বিশাল ড্রয়িং রুমে এনে বসালেন। তারপর একজন কাজের লোক এসে ট্রেতে করে শরবত নাস্তা দিয়ে গেল। রাতুল ইতস্তত করে বলল, ম্যাডাম, এবার কি বলবেন? আপনার শর্তটা কি? আর আমাকে কি কাজ করতে হবে? আনিসা ম্যাডাম তার দিকে সরাসরি তাকালেন। তার চোখের দৃষ্টি এতটাই গভীর যে রাতুলের ভেতরটা পর্যন্ত পড়া যায়। তিনি শান্ত গলায় বললেন, তোমার কাজ হবে এই বাড়িতে থাকা এবং এই বাড়িটা পাহারা দেওয়া। রাতুল আরও অবাক হলো। পাহারা দেওয়া মানে সিকিউরিটি গার্ডের চাকরি? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। তবে শুধু রাতের বেলা। দিনের বেলা তোমার কোনো কাজ নেই। তুমি এই বাড়িতেই থাকবে, খাবে।
তোমার জন্য আলাদা ঘরের ব্যবস্থা থাকবে। রাতুল কিছুই বুঝতে পারছিল না। একটা বাড়ি পাহারা দেওয়ার জন্য মাসে 1,00,000 টাকা বেতন, এটা তো অবিশ্বাস্য। সে বলল, ম্যাডাম, আমি কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে পারি? এত বড় বাড়িতে নিশ্চয়ই অনেক সিকিউরিটি গার্ড আছে, তাহলে শুধু আমাকেই কেন এত টাকা দিয়ে এই কাজের জন্য বলছেন? আনিসা ম্যাডাম হাসলেন। ধরে নাও, আমার একজন বিশ্বস্ত মানুষ দরকার, আর সেই বিশ্বস্ত মানুষ হিসেবে আমি তোমাকে বেছে নিয়েছি। তিনি হঠাৎ ড্রয়ার থেকে 50,000 টাকার একটা বান্ডিল বের করে রাতুলির দিকে এগিয়ে দিলেন। এই নাও, তোমার 1 মাসের অগ্রিম বেতন। 50,000 এখন রাখো, বাকিটা মাস শেষে পাবে। আর তোমার যখন যা প্রয়োজন হবে আমাকে শুধু একবার বলবে। টাকার বান্ডিলটা হাতে নিয়ে রাতুলের হাত কাঁপছিল। তার মাথায় মায়ের মুখটা ভেসে উঠল। এই টাকাটা পেলে মায়ের চিকিৎসাটা ভালোভাবে করানো যাবে। সব সন্দেহ, সব ভয়কে একপাশে সরিয়ে রেখে সে টাকাটা নিল। ম্যাডাম, আমি এই চাকরিটা করতে রাজি আছি। কবে থেকে আমাকে কাজে যোগ দিতে হবে? তুমি কাল সকাল থেকেই চলে আসতে পারো। তোমার যা যা দরকার সব গোছগাছ করে নিয়ে এসো। রাতুল উঠে দাঁড়ালো। তার মনটা কিছুটা হালকা লাগছে, কিন্তু একটা অজানা ভয়ও কাজ করছে। এই নীরব প্রাসাদের পেছনে, এই রহস্যময়ী মহিলার হাসির আড়ালে কি লুকিয়ে আছে তা সে জানে না। তবে আপাতত তার কাছে এর চেয়ে ভালো কোনো উপায় ছিল না। টাকার বান্ডিলটা পকেটে নিয়ে রাতুল যখন বাড়ি ফিরল, তখন তার পা দুটো কাঁপছিল। একই সাথে আনন্দ আর ভয় তাকে ঘিরে ধরেছিল। 50,000 টাকা! সে তার জীবনে একসাথে এত টাকা কখনো দেখেনি। বাজারে ঢুকে সে মায়ের জন্য অনেক ফল কিনল, ভালো দেখে একটা ইলিশ মাছ কিনল, আর বোনের জন্য একটা নতুন জামা কিনল। তারপর ওষুধের দোকান থেকে মায়ের 1 মাসে সব ওষুধ একসাথে কিনে নিল। বাড়িতে ঢুকতেই মা চিন্তিত মুখে বারান্দায় বসেছিলেন। রাতুলকে দেখেই বললেন, কিলে বাবা, আজ এত দেরি হলো? ফোনটাও তো ধরছিলি না। রাতুল হাসি মুখে মায়ের পাশে বসে তার হাতে ওষুধের প্যাকেটটা তুলে দিল। মা, আমার একটা চাকরি হয়েছে, খুব ভালো চাকরি। মায়ের মুখে যেন রাজ্যের আলো জ্বলে উঠল। বলিস কি? আলহামদুলিল্লাহ। কোথায় চাকরি হয়েছে? বেতন কত? রাতুল সবটা খুলে বলল না, শুধু বলল, একটা বড় কোম্পানিতে চাকরি হয়েছে, কাল থেকেই জয়েন করতে হবে, আর সেখানেই থাকতে হবে। রেশমা দৌড়ে এসে ভাইয়ের হাত থেকে বাজারের ব্যাগ নিল। নতুন জামাটা দেখে সে খুশিতে লাফিয়ে উঠল। ভাইয়া, তুই আমার জন্য জামা এনেছিস? চাকরিটা পেয়েই আমার কথা মনে পড়ল তোর? রাতুল বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তোদের কথা ভাববো না তো কার কথা ভাববো? শোন, আমি তো বাড়িতে থাকবো না, এই টাকাটা রাখ, যখন যা লাগবে এখান থেকে খরচ করবি। মায়ের দিকে খেয়াল রাখিস, আর কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে ফোন দিবি। সেদিন রাতে রাতুলের চোখে ঘুম এলো না। একদিকে নতুন জীবনের উত্তেজনা, অন্যদিকে এক অজানা রহস্যের হাতছানি। আনিসা ম্যাডামের কথাগুলো তার মাথায় বারবার ঘুরছিল। কেন তিনি এত সহজে তাকে বিশ্বাস করলেন? কেনই বা একটা সাধারণ পাহারাদারের চাকরির জন্য এত টাকা দিচ্ছেন? পরদিন সকালে সে তার সামান্য কিছু জামাকাপড় একটা ব্যাগে ভরে ম্যাডামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মা তার মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিলেন। বোনের মায়া ভরা মুখটা দেখে তার মনটা খারাপ হয়ে গেল, কিন্তু সে জানে তাদের ভালোর জন্যই তাকে এই ঝুঁকিটা নিতেই হবে। ম্যাডামের বাড়িতে পৌঁছাতেই একজন কাজের লোক তাকে তার জন্য নির্ধারিত ঘরে নিয়ে গেল। ঘরটা বেশ বড় আর সাজানো গোছানো। একটা খাট, আলমারি, পড়ার টেবিল সবই আছে। তার ঘরের পাশেই একটা বড় ব্যালকনিও ছিল। কিছুক্ষণ পর আনিসা ম্যাডাম এলেন। কোনো অসুবিধা হচ্ছে না তো রাতুল? রাতুল উঠে দাঁড়িয়ে বলল, না ম্যাডাম, সব ঠিক আছে। শোনো, তোমার কাজ শুরু হবে রাত 10টা থেকে। সকাল 6টা পর্যন্ত তোমাকে পুরো বাড়িটা টহল দিতে হবে। বিশেষ করে নিচতলা আর বাড়ির চারপাশটা ভালো করে খেয়াল রাখবে। এই বাড়িতে আমি ছাড়া আর কেউ থাকে না, তাই তোমার দায়িত্ব অনেক। কোনো অপরিচিত পেলে বা অস্বাভাবিক কিছু দেখলে সাথে সাথে আমাকে জানাবে। আমার ঘর তোমার পাশেরটাই। এই কথাটা শুনে রাতুল একটু অবাক হলো। এত বড় বাড়িতে ম্যাডাম একা থাকেন? তার স্বামী, সন্তান বা অন্য কোনো আত্মীয় স্বজন নেই? ব্যাপারটা তার কাছে আরও বেশি রহস্যময় মনে হলো। সেদিন রাত 10টায় রাতুল তার দায়িত্ব বুঝে নিল। পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগল। নিচতলায় বিশাল ড্রয়িং রুম, ডাইনিং স্পেস, লাইব্রেরি সবই শুনশান।
মাঝে মাঝে শুধু দামি ঘুড়িটার টিকটিক শব্দ সেই নীরবতাকে ভাঙছিল। বাড়ির পেছনে একটা সুইমিং পুলও আছে। চারদিকে নিচু আলো জ্বলছে, যা পরিবেশটাকে আরও রহস্যময় করে তুলেছে। রাতুল ভাবছিল, এই বাড়িতে চোর ডাকাত ঢোকার প্রশ্নই আসে না। এত উঁচু দেয়াল, এত সিকিউরিটি, তার উপর সে নিজে আছে। তাহলে ম্যাডাম কিসের জন্য এত ভয় পান? হঠাৎ সে খেয়াল করল দোতলার বারান্দায় একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। সে ভালো করে তাকিয়ে দেখল, ওটা আনিসা ম্যাডাম। তিনি নিঃশব্দে দাঁড়িয়ে রাতুলের দিকেই তাকিয়ে আছেন। রাতুল একটা ঢোক গিলল। তার মনে হলো ম্যাডাম তাকে পরীক্ষা করছেন। তিনি দেখতে চাইছেন সে ঠিকমতো কাজ করছে কিনা। রাতুল আরও সতর্ক হয়ে গেল। সে ঠিক করল নিজের কাজে কোনো রকম ফাঁকি দেবে না। এই চাকরিটা তার জন্য কতটা জরুরি সেটা সে ভালো করেই জানে। কয়েকটা দিন এভাবেই কেটে গেল। রাতুল নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করতে লাগল। প্রতিদিন রাতে সে পুরো বাড়িটা কয়েকবার চক্কর দিত। মাঝে মাঝেই সে টের পেত আনিসা ম্যাডাম পর্দার আড়াল থেকে বা বারান্দা থেকে তাকে লক্ষ্য করছেন। ব্যাপারটা অস্বস্তিকর হলেও রাতুল পাত্তা দিত না। সে ভাবত মালিক হিসেবে তিনি তার কর্মচারীর কাজ পর্যবেক্ষণ করতেই পারেন। দিনের বেলা তার কোনো কাজ থাকত না। সে লাইব্রেরি থেকে বই নিয়ে পড়ত, বাগানে হাঁটাহাঁটি করত আর বাড়ির কাজের লোকদের সাথে গল্প করত। কিন্তু তারাও ম্যাডাম সম্পর্কে বিশেষ কিছু জানত না। তারা শুধু জানত ম্যাডাম অনেক বড় ব্যবসায়ী এবং এই বাড়িতে একাই থাকেন। একদিন সকালে ঘুম থেকে উঠে রাতুল তার বিছানা গোছাতে গেল। বালিশটা তুলতে গিয়েই সে অবাক হয়ে গেল। বালিশের নিচে একটা কালো রঙের চামড়ার ব্যাগ। ব্যাগটা এখানে কিভাবে এলো সে কিছুই বুঝতে পারল না। রাতে ঘুমানোর আগেও তো এটা এখানে ছিল না। কৌতূহলবশত সে ব্যাগটা হাতে নিল। বেশ ভারী। চেইনটা খুলতেই তার চোখ ছানাবড়া হয়ে গেল। ব্যাগের ভেতরে থরে থরে সাজানো 500 টাকার নোটের বান্ডিল। অন্তত 10-12 লাখ টাকা তো হবেই। রাতুলের বুকের ভেতরটা ধরাস ধরাস করতে লাগল। এত টাকা তার ঘরে কিভাবে এলো? সে দ্রুত দরজা জানালা সব বন্ধ দিল। তার মাথায় নানা চিন্তা আসতে লাগলো। এটা কি ম্যাডামের টাকা? তিনি কি ভুল করে এখানে রেখে গেছেন, নাকি এটা কোনো ষড়যন্ত্রের অংশ? কেউ কি তাকে ফাঁসানোর জন্য এই টাকাটা এখানে রেখে গেছে? এক মুহূর্তের জন্য তার মনে একটা লোভ হুকি দিল। এই টাকাটা পেলে তার সব সমস্যার সমাধান হয়ে যাবে। মায়ের জন্য আরও ভালো চিকিৎসার ব্যবস্থা করতে পারবে, বোনকে ভালো কলেজে পড়াতে পারবে, একটা সুন্দর বাড়ি বানাতে পারবে। কেউ তো জানবেও না। সে যদি ব্যাগটা লুকিয়ে ফেলে আর চাকরিটা ছেড়ে চলে যায়, তাহলে তাকে ধরবে কে? কিন্তু পরক্ষণেই তার বিবেকে বাঁধল। তার বাবা তাকে সব সময় সততার শিক্ষা দিয়েছেন। তিনি বলতেন, বাবা, জীবনে যত কষ্টই আসুক কখনো অসৎ পথে পা বাড়াবি না। বাবার মুখটা মনে পড়তেই রাতুলের সব লোভ দূর হয়ে গেল। এই টাকা তার নয়, যার টাকা তাকেই ফিরিয়ে দেওয়া উচিত। সে আর এক মুহূর্ত দেরি করল না। ব্যাগটা হাতে নিয়ে দ্রুত ম্যাডামের ঘরের দিকে গেল। দরজায় নক করতেই ভেতর থেকে ম্যাডামের গলা ভেসে এলো, কে? ম্যাডাম, আমি রাতুল। ভেতরে এসো। রাতুল ভেতরে ঢুকে দেখল ম্যাডাম একটা বই পড়ছেন। সে কিছুটা ভয় ভয় করে বলল, ম্যাডাম, আমার ঘরে এই ব্যাগটা পাওয়া গেছে, ভেতরে অনেক টাকা। আনিসা ম্যাডাম ব্যাগটার দিকে একবার তাকালেন, কিন্তু তার চেহারায় কোনো ভাবান্তর দেখা গেল না। তিনি শান্ত গলায় বললেন, তোমার ঘরে পাওয়া গেছে? তাহলে তো এটা তোমারই টাকা হবে। আমার টাকা তো আমার কাছেই আছে। রাতুল অবাক হয়ে বলল, না ম্যাডাম, এটা আমার টাকা নয়। আমার কাছে এত টাকা আসার কোনো প্রশ্নই ওঠে না। আমার মনে হচ্ছে এটা আপনারই টাকা। হয়তো আপনি ভুল করে। আমি কোনো ভুল করিনি রাতুল। আনিসা ম্যাডাম তাকে থামিয়ে দিলেন। যাই হোক, যেহেতু তুমি এটা পেয়েছ, আপাতত তোমার কাছেই রাখো। যার টাকা সে নিশ্চয়ই খুঁজে নেবে। এই বলে তিনি আবার বই পড়ায় মন দিলেন। রাতুল হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। ম্যাডামের আচরণ তার কাছে চরম অদ্ভুত মনে হলো। নিজের এতগুলো টাকা হারিয়েও তার মধ্যে কোনো উদ্বেগ নেই। তিনি একবার গুনেও দেখলেন না। রাতুল কি করবে বুঝতে পারছিল না। সে অমতা অমতা করে বলল, কিন্তু ম্যাডাম, এতগুলো টাকা আমার কাছে রাখাটা ঠিক হবে না। যদি হারিয়ে যায়? হারাবে না, তুমি সাবধানে রাখলেই হবে। রাতুল আর কিছু না বলে ব্যাগটা নিয়ে নিজের ঘরে ফিরে এলো। তার সন্দেহ আরও ঘনীভূত হল। ম্যাডাম নিশ্চয়ই তাকে পরীক্ষা করছেন। তিনি দেখতে চাইছেন সেই টাকাটা আত্মসাৎ করে কিনা। রাতুল মনে মনে প্রতিজ্ঞা করল সে কিছুতেই এই পরীক্ষায় হারবে না। সে ব্যাগটা নিজের আলমারিতে তালা দিয়ে রেখে দিল। কিন্তু তার মন থেকে অস্বস্তিটা গেল না। এই টাকার রহস্যটা কি? টাকার ব্যাগটা পাওয়ার পর থেকে রাতুল আরও বেশি সতর্ক হয়ে গেল।
সে বুঝতে পারছিল তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কথা কেউ একজন অদৃশ্যভাবে পর্যবেক্ষণ করছে। তার মনে হচ্ছিল সে যেন কোনো পরীক্ষার হলের পরীক্ষার্থী, আর আনিসা ম্যাডাম তার পরীক্ষক। কয়েকদিন পর এক বিকেলে রাতুল বাগানে হাঁটছিল। হঠাৎ ম্যাডাম তাকে ডাকলেন, রাতুল, একটু আমার ঘরে আসবে? রাতুল কিছুটা অবাক হলেও দ্রুত তার ঘরের দিকে গেল। রাতুলকে দেখে তিনি ঘুরে দাঁড়ালেন এবং মৃদু হেসে জিজ্ঞেস করলেন, দেখো তো রাতুল, আমাকে এই শাড়িতে কেমন লাগছে? প্রশ্নটা শুনে রাতুল ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ল। একজন কর্মচারী হিসেবে মালিকের ব্যক্তিগত প্রশ্নের উত্তর সে কিভাবে দেবে, বিশেষ করে এই ধরনের প্রশ্নের? সে কি বলবে? যদি বলে ভালো লাগছে, তাহলে ম্যাডাম যদি অন্য কিছু ভেবে বসেন, আর যদি চুপ করে থাকে সেটাও অভদ্রতা। সে মাথা নিচু করে ফেলল এবং ইতস্তত করে বলল, ম্যাডাম, আপনাকে অনেক সুন্দর লাগছে। কথাটা বলেই সে অন্যদিকে তাকিয়ে রইল, যেন ম্যাডামের দিকে সরাসরি তাকাতে তার লজ্জা করছে। তার আচরণে কোনো রকম চপলতা বা বাজে দৃষ্টি ছিল না, ছিল শুধু সংকোচ আর সম্মান। আনিসা ম্যাডামের মুখে একটা সন্তুষ্টির হাসি ফুটে উঠল। তিনি যা দেখতে চেয়েছিলেন ঠিক তাই দেখতে পেলেন। রাতুলের চোখে কোনো লোভ ছিল না, কোনো বাজে ইঙ্গিত ছিল না, ছিল শুধু নির্মল শ্রদ্ধা। তিনি বললেন, ধন্যবাদ রাতুল, তুমি এখন যেতে পারো। রাতুল প্রায় পালিয়ে আসার মতো করে ঘর থেকে বেরিয়ে এলো, কিন্তু তার মনের ভেতর সন্ধ্যের ঝড় আরও তীব্র হল। ম্যাডামের উদ্দেশ্যটা আসলে কি? কেন তিনি তার সাথে এমন অদ্ভুত আচরণ করছেন? প্রথমে টাকার ব্যাগ, আর এখন নিজের সাজসজ্জা নিয়ে তার মতামত চাওয়া। তার মনে হতে লাগলো ম্যাডাম হয়তো নিঃসঙ্গ। এই বিশাল বাড়িতে একা থাকতে থাকতে তিনি হয়তো একজন বিশ্বস্ত সঙ্গীর খোঁজ করছেন তার নিরাপত্তার জন্য। এই চিন্তাটা মাথায় আসতেই রাতুলের মন অস্থির হয়ে উঠল। এই চিন্তাটা মাথায় আসতেই রাতুলের গা শিউরে উঠল। সে একজন গরিব ঘরের ছেলে। তার স্বপ্ন ছিল একটা ভালো চাকরি পেয়ে নিজের মতো একটি মেয়েকে বিয়ে করে সুখে সংসার করবে। কিন্তু এই কোন ফাঁদে এসে পড়ল সে? এই চাকরিটা ছেড়ে দেওয়ার কথা তার মাথায় বারবার আসতে লাগলো, কিন্তু পরক্ষণেই মায়ের মুখটা ভেসে উঠতেই সে দুর্বল হয়ে পড়ত। এই চাকরিটা চলে গেলে তাদের পুরো পরিবার পথে বসবে। রাতে ডিউটি করার সময় সে অন্যমনস্ক থাকত। তার মনে হতো এই বাড়ির দেয়ালগুলো যেন তাকে গিলে খেতে আসছে। ম্যাডামের সুন্দর মুখটার আড়ালে লুকিয়ে থাকা আসল উদ্দেশ্যটা কি সেটা জানার জন্য তার মনটা ছটফট করতে লাগল। সে কি টাকার লোভে ভুল পথে চলে যাবে, নাকি নিজের সম্মান বাঁচিয়ে সৎভাবে সিদ্ধান্ত নেবে? রাতুল কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিল না। তার জীবনটা যেন এক জটিল ধাঁধার মধ্যে আটকে গেছে। পরের কয়েকটা দিন রাতুলের জন্য খুব যন্ত্রণার মধ্যে কাটল। সে ম্যাডামের মুখোমুখি হতে ভয় পেত, সবসময় একটা দূরত্ব বজায় রেখে চলত। তার মনে হতো ম্যাডাম তাকে কোনো অনৈতিক প্রস্তাব দিয়ে বসতে পারেন। ম্যাডামও যেন তার এই মানসিক অবস্থাটা বুঝতে পারছিলেন। তিনি আগের মতো আর রাতুলকে ডাকতেন না বা তার সাথে অপ্রয়োজনীয় কথা বলতেন না। কিন্তু রাতুল দূর থেকে ঠিকই টের পেত ম্যাডামের তীক্ষ্ণ দৃষ্টি সবসময় তার উপর রয়েছে। একদিন রাতে টহল দেওয়ার সময় রাতুল লাইব্রেরির পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে ভেতরের আলো জ্বেলে থাকতে দেখল এবং মৃদু কান্নার শব্দ শুনতে পেল। সে কিছুটা অবাক হলো, এত রাতে লাইব্রেরিতে কে কাঁদছে? সে সাবধানে দরজার কাছে গিয়ে উঁকি দিল। ভেতরে সোফায় আনিসা ম্যাডাম বসেছিলেন। তার হাতে একটা ছবি, আর তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। রাতুল প্রথমে ভাবল সে ওখান থেকে চলে যাবে, এটা ম্যাডামের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তার মায়াও হচ্ছিল। সে কিছুক্ষণ ইতস্তত করে ভেতরে ঢুকল। ম্যাডাম। তার গলা শুনে আনিসা ম্যাডাম চমকে উঠলেন। দ্রুত চোখের পানি মুছে ছবিটা আড়াল করার চেষ্টা করলেন। তুমি এখানে কি করছো? আমি ডিউটিতে ছিলাম, দেখলাম আলো জ্বলছে আর আপনার কান্নার আওয়াজ পেলাম, তাই দেখতে এলাম। সব ঠিক আছে তো ম্যাডাম? কোনো সমস্যা হয়েছে? আনিসা ম্যাডাম কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কিছু না রাতুল, পুরনো কিছু কথা মনে পড়ছিল তাই মনটা খারাপ হয়ে গেল। তিনি যে ছবিটা লুকাচ্ছিলেন সেটা তার হাত থেকে পড়ে গেল। রাতুল ঝুঁকে ছবিটা তুলল। দেখল ছবিতে একজন অল্প বয়সী মেয়ের সাথে ম্যাডাম দাঁড়িয়ে আছেন। মেয়েটাকে দেখতে পরীর মতো সুন্দর। রাতুল ছবিটা ম্যাডামের দিকে এগিয়ে দিয়ে বলল, ইনি কে ম্যাডাম?
আনিসা ম্যাডামের চোখ আবার ছলছল করে উঠল। তিনি বললেন, ও আমার মেয়ে ঝুমা। আপনার মেয়ে? রাতুল অবাক হলো। তিনি কোথায় থাকেন? আমি তো তাকে এই বাড়িতে কোনোদিন দেখিনি। ম্যাডাম কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, সে এখানে থাকে না, বিদেশে পড়াশোনা করে। ওর কথাই খুব মনে পড়ছিল আজ। মুহূর্তের জন্য উবে গেল। তার মনে হলো এই মহিলা যতটা রহস্যময় ততটাই একা এবং দুঃখী। সে বলল, আপনি চিন্তা করবেন না ম্যাডাম, পড়াশোনা শেষ হলেই তিনি তো আবার আপনার কাছেই ফিরে আসবেন। আনিসা ম্যাডাম একটা বিষণ্ণ হাসি দিয়ে বললেন, হয়তো আসবে। সেদিন রাতের পর থেকে রাতুলের মন থেকে ম্যাডামকে নিয়ে তৈরি হওয়া বাজে ধারণাগুলো কিছুটা কমতে শুরু করল। তার মনে হলো সে হয়তো তাকে ভুল বুঝছিল। একজন একা মানুষের জীবনে অনেক কষ্ট থাকতে পারে যা বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু তার চাকরির রহস্য, টাকার ব্যাগ বা শাড়ি পরার ঘটনাগুলোর কোনো ব্যাখ্যা সে খুঁজে পেল না। তার মনের মেঘ পুরোপুরি কাটল না, বরং সন্দেহের ধরনটা পাল্টে গেল। মেয়ের ছবি দেখার ঘটনার পর থেকে রাতুলের মনে ম্যাডামের প্রতি এক ধরনের সহানুভূতি তৈরি হয়েছিল, কিন্তু তার ভেতরের খচখচানিটা পুরোপুরি দূর হয়নি। সে বুঝতে পারছিল পর্দার আড়ালে এখনো বড় কোনো রহস্য লুকিয়ে আছে। একদিন সকালে ম্যাডাম তাকে ডেকে পাঠালেন। রাতুল কিছুটা ভয় নিয়েই তার ঘরে গেল। সে দেখল ম্যাডামের মুখে একটা গম্ভীর ভাব। তিনি রাতুলকে বসতে বললেন, রাতুল, আমি জানি তোমার মনে আমাকে নিয়ে অনেক প্রশ্ন। তুমি হয়তো ভাবছো আমি কেন তোমাকে এই অদ্ভুত চাকরিটা দিয়েছি, কেনই বা তোমার সাথে এমন সব আচরণ করছি যা তোমার কাছে অস্বাভাবিক মনে হয়েছে। রাতুল চুপ করে রইল। সে কি বলবে বুঝতে পারছিল না। আনিসা ম্যাডাম বলতে শুরু করলেন, আমি তোমাকে আজ কিছু কথা বলতে চাই, কিন্তু তার আগে আমি তোমার কাছে একটা জিনিস চাইব। তুমি কি আমাকে সেটা দেবে? কি জিনিস ম্যাডাম? তোমার সততার প্রমাণ। মানে? তোমার আলমারিতে যে টাকার ব্যাগটা আছে ওটা নিয়ে এসো। রাতুল দ্রুত গিয়ে ব্যাগটা নিয়ে এলো। ম্যাডাম ব্যাগটা হাতে নিয়ে বললেন, আমি জানি এই কয়েকদিনে একবারও তুমি এই ব্যাগটা খুলে দেখার চেষ্টা করনি যে ভেতরে কত টাকা আছে, বা এখান থেকে একটা টাকাও তুমি সরাওনি। আমি ঠিক বলছি তো? রাতুল মাথা নেড়ে সাই দিল। জি ম্যাডাম, এটা আমার টাকা নয়, আমি কেন এটা নেব? ম্যাডামের মুখে একটা পাতলা হাসির রেখা দেখা গেল। তিনি বললেন, আমি জানতাম, আমি তোমার সততার ওপর বিশ্বাস রেখেই এই পরীক্ষাটা করেছিলাম। শুধু এটাই নয়, আমি প্রথম দিন থেকে তোমার প্রতিটি কাজ, প্রতিটি আচরণ লক্ষ্য করেছি। আমি দেখতে চেয়েছিলাম অর্থের লোভ বা একজন একা মহিলার প্রতি তোমার দৃষ্টিভঙ্গি কেমন। রাতুল কিছুই বুঝতে পারছিল না। কেন ম্যাডামদার এত পরীক্ষা নিচ্ছেন? ম্যাডাম বলতে লাগলেন, তোমাকে যে চাকরির প্রস্তাব দিয়েছিলাম তার পেছনে আমার একটা বড় উদ্দেশ্য আছে রাতুল। সেই উদ্দেশ্যটা জানার পর তুমি হয়তো অবাক হবে, হয়তো আমাকে ভুলও বুঝতে পারো, কিন্তু আমি যা করেছি একজন মা হিসেবে নিজের মেয়ের ভবিষ্যতের কথা ভেবেই করেছি। আপনার মেয়ের? রাতুল এবার আরও বেশি অবাক হলো। হ্যাঁ, আমার মেয়ে ঝুমার জন্য। আমি তোমাকে শুধু একজন পাহারাদার হিসেবে নিয়োগ দিইনি, আমি আসলে আমার মেয়ের জন্য একজন জীবনসঙ্গী খুঁজছিলাম। কথাটা শোনার সাথে সাথে রাতুলের মাথায় যেন বাজ পড়ল। সে হতভম্ব হয়ে ম্যাডামের দিকে তাকিয়ে রইল। তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। আনিসা ম্যাডাম বললেন, অবাক হচ্ছ তাই না? ভাবছ আমি তোমার সাথে কি ধরনের খেলা খেলছি, কিন্তু এটাই সত্যি। আমার স্বামী মারা যাওয়ার পর এই বিশাল ব্যবসা আর সম্পত্তি আমি একাই সামলেছি। আমার বলতে শুধু আমার মেয়েটাই আছে। আমি চাই এমন একজন ছেলের হাতে আমার মেয়ের দায়িত্ব তুলে দিতে, যার কাছে টাকার চেয়ে নীতি আর চরিত্রের মূল্য অনেক বেশি, যে আমার মেয়েকে ভালোবাসবে, তার সম্মান রক্ষা করবে, আমাদের এই সম্পত্তিকে লোভের চোখে দেখবে না। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজকের যুগে ভালো ছেলে পাওয়া খুব কঠিন রাতুল। সবাই টাকার পেছনে ছোটে। আমি অনেককে দেখেছি যারা শুধু আমার সম্পত্তির লোভে ঝুমার সাথে সম্পর্ক করতে চেয়েছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি নিজেই আমার মেয়ের জন্য একজন সৎ,
পরিশ্রমী আর আদর্শবান ছেলে খুঁজে বের করব। তাকে আমি নিজের মতো করে পরীক্ষা করে নেব। আপনার সাথে আমার প্রথম দেখাটা কোনো আকস্মিক ঘটনা ছিল না রাতুল। আমি তোমার সম্পর্কে আগেই খোঁজ খবর নিয়েছিলাম। আমি জানতাম তুমি একজন মেধাবী কিন্তু বেকার যুবক, যে শত কষ্টের মাঝেও সততার পথ ছাড়োনি। তাই আমি সেদিন ইচ্ছে করেই তোমার সামনে গিয়েছিলাম। রাতুলের কাছে সব কিছু পরিষ্কার হতে শুরু করলো। তার মানে প্রথম দিন থেকে যা যা হয়েছে সবই ছিল একটা সাজানো নাটক, একটা পরীক্ষা। রাতুল স্তব্ধ হয়ে বসেছিল। তার মনে হচ্ছিল সে কোনো সিনেমার গল্প শুনছে। আনিসা ম্যাডাম তার দিকে তাকিয়ে বললেন, আমি জানি এই সত্যিটা মেনে নেওয়া তোমার জন্য কঠিন। তুমি হয়তো ভাবছো আমি তোমার দারিদ্র্যের সুযোগ নিয়েছি, কিন্তু বিশ্বাস করো, আমার উদ্দেশ্য মহৎ ছিল। আমি শুধু নিশ্চিত হতে চেয়েছিলাম আমার মেয়ের ভবিষ্যৎ একজন সঠিক মানুষের হাতে সুরক্ষিত থাকবে। তিনি উঠে দাঁড়ালেন এবং পাশের ঘরের দরজার দিকে এগিয়ে গিয়ে ডাকলেন, ঝুমা, ভেতরে আয়। দরজা খুলে যেই মেয়েটি ভেতরে প্রবেশ করল তাকে দেখে রাতুল আরও একবার ধাক্কা খেল। এই মেয়েটিই তো সেই মেয়ে যার ছবি সে সেদিন ম্যাডামের হাতে দেখেছিল। পরীর মতো সুন্দর, চোখে মুখে সরলতার ছাপ। ঝুমা এসে তার বায়ের পাশে দাঁড়ালো। তার মুখেও কিছুটা লজ্জার সংকোচের ভাব। আনিসা ম্যাডাম ঝুমার কাঁধে হাত রেখে বললেন, এই আমার মেয়ে ঝুমা। আর ঝুমা, এই হলো রাতুল, যার কথা আমি তোকে সব সময় বলেছি। ঝুমা একবার আর চোখে রাতুলের দিকে তাকালো, তারপর মাথা নিচু করল। আনিসা ম্যাডাম রাতুলের দিকে ফিরে বললেন, তোমাকে এই বাড়িতে আনার পর থেকে তোমার প্রতিটি পরীক্ষা ঝুমাও দূর থেকে দেখেছে। তোমার সততা, তোমার ভদ্রতা, তোমার কাজের প্রতি নিষ্ঠা সবই ওকে মুগ্ধ করেছে। আমি তোমার ঘরে টাকার ব্যাগ রেখেছিলাম, এটা ছিল তোমার সততার পরীক্ষা। আমি তোমাকে শাড়ি পরে জিজ্ঞেস করেছিলাম কেমন লাগছে, সেটা ছিল তোমার চরিত্রের পরীক্ষা। আমি দেখতে চেয়েছিলাম একজন সুন্দরী মহিলাকে একা পেয়ে তোমার আচরণ কেমন হয়। তুমি প্রতিটি পরীক্ষায় সম্মানের সাথে উত্তীর্ণ হয়েছ রাতুল। তিনি রাতুলের সামনে এসে দাঁড়ালেন। আমি একজন মা হিসেবে তোমার কাছে আমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব রাখছি। আমি জানি সামাজিকভাবে বা আর্থিক দিক থেকে আমাদের মধ্যে অনেক তফাৎ, কিন্তু আমি এও জানি একজন ভালো মানুষ হিসেবে তুমি যে কোনো রাজপুত্রের চেয়েও মূল্যবান। তুমি যদি আমার মেয়েকে বিয়ে করো, তাহলে এই সমস্ত সম্পত্তি, এই ব্যবসা, সবকিছুর মালিক হবে তুমি। কিন্তু তার চেয়েও বড় কথা, আমার মেয়ে একজন বিশ্বস্ত জীবনসঙ্গী পাবে। আমি নিশ্চিন্ত হতে পারব। ম্যাডামের কথাগুলো শুনে রাতুলের চোখ দিয়ে পানি চলে এলো। এতদিন ধরে যে মহিলাকে সে ভুল বুঝে এসেছে, যার উদ্দেশ্য নিয়ে মনে মনে এত খারাপ চিন্তা করেছে, সেই তিনি তার জন্য এত বড় একটা ভবিষ্যতের পরিকল্পনা করে রেখেছেন। নিজের বোকামির জন্য তার খুব লজ্জা হতে লাগল। সে বুঝতে পারল ম্যাডামের উদ্দেশ্য গোপন ছিল, কিন্তু অসৎ ছিল না। সে উঠে দাঁড়িয়ে আনিসা ম্যাডামের পায়ে হাত দিয়ে সালাম করল। ম্যাডাম, আমাকে ক্ষমা করে দেবেন। আমি আপনাকে ভুল বুঝেছিলাম। আপনার মেয়ের যোগ্য আমি কিনা জানি না, কিন্তু আমি কথা দিচ্ছি আমি তাকে সারা জীবন সুখে রাখার চেষ্টা করব। আমি জানতাম তুমি রাজি হবে। কিছুদিন পরে খুব ধুমধাম করে রাতুল আর ঝুমার বিয়ে হয়ে গেল। যে রাতুল একদিন চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরত, সে আজ এক বিশাল কোম্পানির মালিক। কিন্তু তার চেয়েও বড় প্রাপ্তি হলো ঝুমার মতো একজন জীবনসঙ্গী আর আনিসা ম্যাডামের মতো একজন মা পাওয়ার। সে তার নিজের মা আর বোনকেও এই বাড়িতে নিয়ে এলো। তাদের ছোট্ট পরিবারটা আজ পরিপূর্ণ। রাতুল প্রায় ভাবে, কত অদ্ভুত, যেখানে সততার, ধৈর্যের পুরস্কার হয়তো একটু দেরিতে আসে, কিন্তু যখন আসে তখন সব অভাব ছাপিয়ে জীবনকে কানায় কানায় পূর্ণ করে দেয়। গল্পের শিক্ষা: বর্তমান যুগে কোনো ছেলেকে শুধু তার বাইরের যোগ্যতা দিয়ে বিচার করা উচিত নয়। আগে তার চরিত্র, সততা এবং মানসিকতা ভালোভাবে যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি। কারণ একটি সুখী দাম্পত্য জীবনের ভিত্তি হল বিশ্বাস, সম্মান এবং পারস্পরিক সহনশীলতা।